ইয়াসির পকেটে দুহাত গুজে দাঁড়ালো। একটু হলেও মুগ্ধতার তোরে অন্তঃপটে ধাক্কা লাগলো তুষির। অথচ ইয়াসির বলল, তোমার মুক্তির দিন আসছে, লেটস স্টার্ট দ্য কাউন্টডাউন। তারপর চলে গেল সে। তুষি আগামাথা কিছুই বোঝেনি। হতবুদ্ধি বনে চেয়ে চেয়ে ভাবল কিসের মুক্তি। কোনোভাবে কি ইয়াসির ওকে তালাক দেওয়ার কথা বোঝালো? ইউষার আজকে জন্মদিন বিগত বছরগুলোর সীমায় আটকে থাকতে পারল না। আর না হলো ওর সাদামাটা সেজে কেক কাটাকাটি। মায়ের আলমারি থেকে বেছে বেছে সবচেয়ে সুন্দর শাড়িটা পরল সে। রেশমের মতো নরম চুলগুলো খুলে রাখলো পেছনে। দুহাত ভর্তি চুড়ি জানান দিল এসব কারো নিবেশন পাওয়ার চেষ্টা। যেখানে অয়ন ভাই নিজ মুখ ফুটে বলেছেন শাড়ি ওনার পছন্দ, সেখানে ইউষা না পরে থাকবে কি করে? ফোলা ফোলা গাল দুটোয় এক প্রস্থ লজ্জা আর চোখ জোড়ায় দুর্দান্ত আশা নিয়ে মন ভরে সাজলো সে। কপালে টিপ পরে ভালো করে দেখলো আয়নায়। সুন্দর লাগছে। অয়ন ভাই পছন্দ করবেন তো? ওনার এই আশ্চর্য সত্যনু মুখটা আদৌ হা হবে একটুও? ইউষা মাথা নামিয়ে হাসল। কুণ্ঠায় নুয়ে পড়া কলমিলতার মতো হাসি। আচমকা ঘাড়ের উপর তপ্ত কিছু শ্বাস ঠিকরে পড়ল তক্ষণি। দেহ শির করা অনুভূতি নিয়ে চমকে চোখ তুলল মেয়েটা। অয়ন দাঁড়িয়ে আছে আয়নার পেছনে, শরীর খুব কাছে টাকা। বিস্ময়ে আকাশ থেকে মাটিতে মুখ থুবড়ে পড়ল ইউষা। অয়ন ভাই। মানুষটা হাসলো একটু। প্রেমিকার মনে কাঁপন ধরানোর মতো আলোড়ন তোলা হাসি। তরুণীর বিস্মিত দৃষ্টির পানে চেয়ে গান ধরল হঠাৎ। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুলে সাজে, ভ্রমর চেয়ে এসেছিল জানবে লোকে। বলতে বলতে তার বলিষ্ঠ দুই হাত শীর্ণ শরীরটা পেছন থেকে জড়িয়ে নিল বুকে। সেই ছোঁয়ায় পৃথিবীটাও একচোট কেঁপে উঠল ইউষার। হতবাক নিস্তব্ধ হয় মেয়েটা। এসব সত্যি? এই স্পর্শ, এই ঘনিষ্ঠতা এমনটা সত্যি ঘটেছে? এসব যে ভীষণ কাঙ্ক্ষিত হলেও এক্ষুনি অপ্রত্যাশিত ওর কাছে। অয়ন ভাই কবে থেকে ওকে? বিভ্রান্ত চোখ দুটো ফের আয়নায় ফেলল ইউষা। অয়নের ওই মুগ্ধ চাউনি যেন লজ্জার বান। তারপরও ঠোঁট ফুঁড়ে বেরিয়ে আসা গানে প্রখর লজ্জায় বুঁদ হলো সে। বুকের ধুকপুক গতির সাথে চিবুক নামিয়ে নিল গলায়। অয়নের হাতের বাঁধন আরো শক্ত হলো, যেন কবুতরের মতো ক্ষুদ্র মেয়েটাকে গায়ের সাথে ঢুকিয়ে ফেলতে চাইছে। পুরুষালী লম্বা দেহ নামিয়ে এনে উষার কাঁধে থুতনি রাখল অয়ন। মেয়েটার শ্বাসরুদ্ধকর দশা হলো এবার। রক্তস্পন্দন অবধি থেমে এলো বোধ হয়। শিউরে উঠল অনুভূতির সবটুকুনি। অয়ন তখনও গাইছে। জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে চুপি চুপি কার ছবি আঁকছো, তুমি কি তাকে ভালোবাসবে? ধরা যদি দেয় সে এক পলকে, দেখবে তাকে এক পলকে, দু হাতে নয়ন কি গো রাখবে ডেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন। তারপর নিশ্চুপ সব কিছু। ইউষার ঘন নিঃশ্বাস ছাড়া কোথাও আর কিচ্ছুটি নেই। মেয়েটা ওই মাদক চোখে চোখ রাখতে পারল না। একবার নামালো, ফের তুলল। মিনিট কয়েকের এই সুখের সাথে হিমশিম খেতে এমনই করলো শুধু। ফের নিচু মুখটা তুলল ইউষা। দর্পণে ফেলে দেখতে চাইল ওর সে প্রিয় সতনু আদলের মালিককে। নিভু দৃষ্টি চমকে উঠল অমনি। চট করে পিছু ফিরল ইউষা। গোটা ঘর ফাঁকা পড়ে আছে। কোথায় অয়ন? কিসের অয়ন? এসব তাহলে কল্পনা? ইউষা চোখ খিচে জিভ কাটল সবেগে। মাথায় চাটি মেরে হাসল নিজেই। লজ্জায় হাঁসফাঁস করে বলল, ছি রে উষা ছি। অয়ন ভাই এখনো ঠিকঠাক করে সিগন্যালই দিলেন না, আর তুই কোথায় চলে গেলি? ইউষার এখন কুণ্ঠায় মরমর দশা। সেই তোরে আয়নায় তাকাতেও কষ্ট। ওটাও নিশ্চয়ই ওকে নিয়ে মজা নেবে এখন। ইস, কি বাজে একটা ব্যাপার হয়ে গেল। বিকেলবেলা জলজন্ত মানুষ নিয়ে এমন উদ্ভট স্বপ্ন দেখে ফেলল সে। ইউষার বুকে দুরু দুরু ভাবটা ফিরে এলো ফের। ওর এই শাড়ি আর সাজগোজ অয়ন ভাইয়ের হৃদয় ছবে তো? দেখবেন তো ওকে মুগ্ধ হয়ে? নিশ্চয়ই দেখবেন।
অয়ন ভাই ওকে ছাড়া আর কাউকে দেখতেই পারেন না। মেয়েটা স্বতঃস্ফূর্ত চিত্তে তৈরি হলো, উড়ো পাখির মতো ডানা মেলে নামলো নিচে। বসার ঘর তখন আলোয় আলোয় সাজানো, টেবিলে দুটো কেক পাশাপাশি রাখা হয়েছে। এই দুটোই ইউষা কাটবে, একটা ওর আরেকটা ওর বোনের। সেদিকে চেয়ে বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। মেয়ে থাকুক বা না থাকুক, দুটো কেক বানাতে মায়ের কখনো ভুল হয়নি। বাড়িতে অল্প বিস্তর অতিথি আসা শুরু হয়েছে। সময় তখন সন্ধে হওয়ার পথে, বাকিরাও তৈরি প্রায়। ইউষা চারপাশে চেয়ে অয়নকে খুঁজল। চোখ পড়ল আইরিনের দিকে। সোফার পায়ের ওপর পা তুলে বসে আছে সে, পরনে ওয়েস্টার্ন, হাতে ফোন। দিন দুনিয়ার কোনো কিছুতেই মনোযোগ নেই। উপায়ন্তর না পেয়ে ওর কাছে এসে দাঁড়ালো ইউষা। জিজ্ঞেস করলো ব্যস্ত স্বরে, অয়ন ভাইকে দেখেছো? আইরিনের চোখে মুখে বিরক্তি, ফোন থেকে মুখখানাও তুলল না। জবাব দিল দায়সারা। না। বলার ধরন শুনে ইউষার মেজাজ চড়ে যায়। কেন যে জিজ্ঞেস করতে গেল? ভাবখানা দেখো, যেন প্রিন্সেস ডায়না, লাগছে তো ডাইনি মেডুসার মতো। উফ, ফুফিদের ফ্লাইট ক্যান্সেল হওয়ার আর সময় পায়নি, না হলে গতকালই ওনারা পৌঁছাতেন, আর এই যন্ত্রণাটা বিদেয় হয়ে যেত। ধ্যাত, তুষি হাজির হলো তখনই, যেমন ছিল তেমনই আছে। সাদা চুড়িদার, ওড়নাটা গলায় ঝুলছে কোনো রকম, লম্বা চুলে বেরুনি। ও এসে দাঁড়াতেই ইউষা বলল, এ কি, তোমাকে না তৈরি হতে পাঠালাম? হয়েছি তো, তোমার দেয়া সব থেকে সুন্দর জামাটা পরেছি। আরে এটা তো পুরানো, আমি না তোমাকে নতুন একটা দিলাম। ওটাতে গা কুটকুট করছে। ইউষা অতিষ্ঠ হয়ে বলল, উফ তুষি, জামাই ভারী কাজ থাকলে ওরকম একটু হয়। এক ফোঁটা সাজও নিয়ে দেখছি, একটা টিপ অন্তত পড়তে। তুষির কণ্ঠে অনীহা। ওসব আমার ভালো লাগে না। সে যে কি করব, আমাকে কে দেখবে? তারপর বিড়বিড় করলো মনে মনে, বিটকেলটা তো তাকাই না, আমাকে দেখলে যদি কানা হয়ে যায় সেই ভয়ে। ইউষা বলল। আচ্ছা ছাড়ো, অয়ন ভাইকে দেখেছো? তুষির নজর ইউষার মাথার পেছনে। উত্তর না দিয়ে মিটিমিটি হাসলো। ভ্রু ইশারা করতেই ঝট করে পিছু ফিরল ইউষা। বিশালাকার টেডি বিয়ারটা দুম করে ওর হাতে ধরিয়ে দিল অয়ন। গাল টেনে বলল, হ্যাপি বার্থডে। ইউষা ভরকে গেল বিস্ময়ের এই ধাত তার ভালো লাগার কাছে কিচ্ছুটি নয়। বুকখানা ভরে এলো মেয়ের। রাতের ওসব দুঃখ কষ্ট কখন ভুলে গেছে। হাসলো গাল ভরে, আহ্লাদি স্বরে বলল, থ্যাংক ইউ, এটা খুব সুন্দর। অয়ন হাসে, পরপর চোখ জোড়া ঘুরে আসে ইউষার বেশভূষার ওপর। অবাক হয়ে বলল, শাড়ি পরেছিস? মাই গুডনেস, সুন্দর লাগছে তো। ইউষার স্বর আনমনা, কেমন করে শুধালো, কতটা সুন্দর? বুড়িদের মতো সুন্দর। এটা কেমন প্রশংসা? ইউষা ঠোঁট ফোলালো। দুজনের খুনসুটিতে মাথা নুয়ে হাসলো তুষি। শাড়ি পরা ইউষাকে অয়নের পাশে কি দারুণ লাগছে। মনে হচ্ছে দুজন যেন দুজনের জন্যই তৈরি। আচ্ছা, বিটকেলটার পাশে দাঁড়ালে ওকেও কি এতটা দারুণ লাগে? উদাস মেয়েটার দিকে হুট করে এক প্রশ্ন তেড়ে এলো তখনই। কোত্থেকে হন্তদন্ত পায়ে এসে দাঁড়ালেন তনিমা। শশকের ন্যায় ব্যস্ত গতিতে শুধালেন, তুষি, আজ কি তোমার জন্মদিন? ব্যাস, কথাবার্তা থেমে গেল সবার। ইউষা আয়নের সাথে সাথে অবাক হলো মেয়েটাও, যেন হতভম্বতার তোরে গড়িয়ে পড়ল মাটিতে। মৃদু স্বরে শুধালো, আপনি কি করে জানলেন? ফ্রিজে কেক দেখলাম, ওপরে হ্যাপি বার্থডে তুষি লেখা। বুয়াকে জিজ্ঞাসা করতেই বললো সার্থনা কি এনেছে। তুষির চোখ শৃঙ্গে, অবিশ্বাসের তোপে ঠোঁট ফাঁকা হয়ে গেল। ইয়াসির ওর জন্য কেক এনেছে? তার মানে তখন হাতের ওই কেকটা ওর জন্যই ছিল। হৃদয়ের গভীরে এক অন্যরকম দোলায় নড়ে উঠল মেয়েটা। একটা কেক পৃথিবীর সেরা উপহার না হলেও তুষির মন হলো এটাই ওর শূন্য জীবনে ছুড়ে দেওয়া এক টুকরো নরম কোমল আলো। মানুষটার তবে মনে ছিল ওর জন্মদিনের কথা। আচমকা কেমন অবান্তর স্বপ্ন আর প্রশ্নের ছটায় ভেতরটা ছেয়ে গেল খুশির। ইয়াসির কেন জন্মদিন মনে রেখেছে? কেন কেক এনেছে? কেন এত আগ্রহ তার? শুধু কি এসব দায়িত্ববোধ? কোনোভাবে এই পাথরে মনের খোলাস ছিঁড়ে নিলে ভেতরে তুষি নিজেকে দেখতে পাবে না তো? মেয়েটার ধ্যান ছুটল ইউষার বাহু ধরে ঝাঁকানোতে। কেমন অধৈর্য গলায় জিজ্ঞেস করছে, এই তুষি, কি হলো, তোমার আজ সত্যি জন্মদিন? অয়নেরও একই প্রশ্ন।
বিমূর্ত সে নিজেও। তোমার জন্মদিন বলনি কেন আমাদের? সেটাই তো, কেন বলনি? ইউষা বলল। আমাকে অন্তত একবার জানাতে পারতে। কাল রাতে যখন ঘরে এলে তখন বললেন না। তুষির জবাব এলো নিভু স্বরে। কাল রাতে তোমাকে বলতেই গিয়েছিলাম, কিন্তু তুমি কাঁদছিলে দেখে। ইউষা খুব আক্ষেপ করে বলল। ইস, কেন কাঁদলাম আমি? আমি না কাঁদলে তুমি জানাতে। আজকে তাহলে আমরা সেম সেম জামা পরতাম, টেবিলের ওখানে তোমার নামও লেখা হতো। তুষি কিছু বলতেই যাচ্ছিল, কথা শুরুর আগে চট করে জড়িয়ে ধরল ইউষা। শুভ জন্মদিন তুষি রানী। আমাদের কত মিল দেখেছো, তিলও একই জায়গায়, আবার জন্মদিনটাও একই তারিখে, 28 এপ্রিল। তুষি হাসলো। ততক্ষণে রান্নাঘর থেকে পায়েস নিয়ে ছুটে এসেছেন তনিমা। উদ্বেগ নিয়ে বললেন। নাও দেখি, হা করো হা করো। তুষির অপেক্ষায় না থেকে জোর করে এক চামচ পায়েস মুখে তুলে দিলেন তিনি। আইরিন আর টিকতে পারল না এখানে। বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে, নাক মুখ কুচকে চলে গেল। তুষি পায়েস খেতে খেতে মুগ্ধ চোখে হাসল। কাল রাত থেকে করে আসা ওর সকল মন খারাপ একটা ফানুসের মতো উড়ে গেল সুদূরে। কে বলল ওর কেউ নেই? এই যে এরা, তনিমা, ইউষা, এরা ওর কত আপন। অয়ন জিজ্ঞেস করলো। আচ্ছা তুষি, ভাইয়া তোমার জন্মদিনের কথা কি করে জানলো? আর জানলেও আমাদের কাউকে জানায়নি কেন? তুষির মাথায়ও একই কথা। হঠাৎ মনে পড়ল সেদিন রাত্রে ইয়াসির ভর্তির জন্য ওর জন্ম তারিখ জিজ্ঞেস করেছিল। কি আশ্চর্য, কতদিন আগের কথাই তবে উনি মনে রেখেছিলেন। তুষির সদ্য গজিয়ে ওঠা সন্দেহ যেন বিশ্বাসের রূপ নিল এবার। তবে কি বিটকেলটাও ওকে ভালোবাসতে শুরু করেছে? তাহলে কিসের মুক্তির কথা বলে গেল তখন? ইউষা বলল। ভাইয়ার কিন্তু কেক আনার কোনো দরকারই ছিল না, মা তো দুটো করে কেক বানিয়েই রাখে, ওই থেকে না হয় তুষি একটা কাটতো। রেহুনুমা পাশ থেকে যাচ্ছিলেন। মেয়ের কথায় পা জোড়া থামল। থমকে উঠলেন অমনি। ইউষা, তোর মুড কিন্তু আজকাল বেশি চলছে। ও আমার মেয়ের কেক কাটবে কেন? তনিমা বললেন। ছোট, এভাবে বলছিস কেন? ও তো তোর মেয়ের মতোই। ভদ্রমহিলা কড়া কণ্ঠে বললেন। না আপা, এসব চোর ছেঁচোর আমার হতে যাবে কেন? দয়া করে এসব বলো না। তারপর দুমদাম পায়ে চলে গেলেন তিনি। মেজাজ খারাপ হলো অয়নের। কপাল কুচকি ওনারা যাওয়ার পথে চেয়ে রইল সে। তিতি বিরক্ত আওড়ালো। ছোট মায়ের তুষিকে নিয়ে একসাপ সমস্যাটা কি? তনিমা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। শুকনো মুখে তুষির পানের চেয়ে এক পল দেখল ইউষা। হাতটা ধরে বলল। মায়ের কথায় কষ্ট পেও না প্লিজ। মলিন হাসল তুষি, বলল। বোকা, গরিবরা কখনো এত সহজে কষ্ট পায় না। তনিমা প্রসঙ্গ কাটাতে হাত বাড়িয়ে এসে জড়িয়ে ধরলেন ওকে। উচ্ছ্বসিত আওড়ালেন। শুভ জন্মদিন তুষি, অনেক সুখী হও মা, দীর্ঘজীবী হও। শওকত বাহির থেকে ঢুকলেন তখনই। কথাটা শুনতে পেয়েই অবাক চোখে বললেন। সে কি, আজ তুষির জন্মদিন নাকি? আমার মেয়ের জন্মদিন আর আমি জানি না? ভদ্রলোক চটপটে পায়ে গেলেন, মাথায় হাত বুলিয়ে বললেন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, অনেক বড় হও জীবনে। তুষি হাসল। শওকত পরপরই পরনের পাজামার পকেট হাতালেন, জিভ কেটে বললেন। যা, মানিব্যাগ তো উপরে, এখন হাতে অনেক কাজ, তোর গিফট পরে দেবো কেমন? ইউষা বলল। চাচু, আর আমার গিফট? হ্যাঁ হ্যাঁ মা, তোমাকেও দেব। সবার কথার মধ্যে অয়নের নজর তুষির ওপর আটকে। মেয়েটা হাসছে, চঞ্চল কার্নিশ, ঠোঁটের কোণে উজ্জ্বলতা তার, যেখানে সাজানো কোনো সৌন্দর্য নেই, না আছে কৃত্রিম কোনো কিছু। অথচ প্রতিবার অয়ন খেই হারায়, খুইয়ে ফেলে নিজেকে। এই হাসিটা সারা জীবনের জন্য নিজের কাছে গচ্ছিত রাখা জরুরি নয় কি? পরপর মেঝের দিকে চোখ ফেলল অয়ন। ইয়াসির বলেছিল তুষিকে ডিভোর্স দেবে শীঘ্রই। উকিলের সাথে কথাবার্তা চলছে। ওসব কত দূর কি এগুলো জানতে হবে। ভাইয়া আজ ফিরুক, সময় করে জিজ্ঞেস করবে অয়ন। মনের ভাবনা দমিয়ে চোখ মুখ স্বাভাবিক করল সে। বলল। তুষি, তোমার তো আমার কাছ থেকে একটা গিফট পানা আছে, বলো কি চাই? শওকত বললেন। হ্যাঁ বলো, তোর কি চাই? তুই আজ যা চাইবি
তোকে সেটাই দেব। নিস্পন্দ চোখ জোড়া ঝট করে তুলল তুষি। সত্যি দেবেন? অয়ন বলল। অবশ্যই, বলেই দেখো না। তুষি জিভে ঠোঁট ভিজিয়ে বলল। আমি মানে একবার দাদিকে দেখতে চাই, কতদিন দেখিনি। যদি একটু দেখা করার ব্যবস্থা হতো। তনিমা বললেন। কিন্তু তুষি, স্বার্থ যদি শোনে খুব রাগ করবে। শত হলেও তুমি ওর স্ত্রী। ওর ওপর দিয়ে আমরা এত বড় সিদ্ধান্ত নিই কি করে? অয়ন শক্ত গলায় বলল। কিসের সিদ্ধান্ত মামনি? ভাইয়া তো আর এই সম্পর্কটা মানে না। তাহলে এসবে ওকে টানছ কেন? ও তুষিকে এই বাড়িতে এনেছে, রেখেছে, পড়াচ্ছে, ব্যাস দায়িত্ব এই অবধি। এখানে এসব স্বামী স্ত্রীর শব্দ আসছে কেন? তুষি যখন চাইছে, তাহলে আমি ওকে ওর দাদির সাথে দেখা করাবো। তুষি বলল। কিন্তু উনি যে আমাকে বাইরে যেতে মানা করেছেন, ওনার কথা অগ্রাহ্য করে আমি যাই কি করে? অয়ন ধরে নিল এটা তুষির কৃতজ্ঞতা বোধ আর ইয়াসিরের প্রতি ভয়। তাছাড়া বড় ভাইয়ের কথা অমান্য করা তার উচিত হবে না। একটু ভেবে বলল। তাহলে এক কাজ করি, তোমার দাদিকে এখানে নিয়ে আসি। তুমি আমাকে তোমাদের বস্তির ঠিকানা দাও। বাবা, তুমি কি বলো? শওকত একটু ভেবে বললেন। এটা করা যায়। তোমার ভাই তো বাড়িতে নেই এখন, ইউনিফর্ম পরে বের হলো দেখলাম। ফিরতে তাহলে সময় লাগবে। ততক্ষণে ওর দাদির সাথে ওকে দেখা করিয়ে আবার না হয় ফেরত পাঠানো যাবে। তনিমা শঙ্কিত কণ্ঠে বললেন। কিন্তু স্বার্থ জানতে পেরে যদি রাগারাগি করে? বাড়িতে আমি আর কোনো নতুন অশান্তি চাই না, অন্তত আজকের দিনে তো নয়। এমনিই ছোট আর সাইফুলের মনের অবস্থা ভালো না। মায়েরও মন মেজাজ খারাপ রোকসানা আসা ক্যান্সেল হয়ে যাওয়াতে। এর মধ্যে তুষিকে নিয়ে আবার। অয়ন বলল। কিছু হবে না মামনি, ভাইয়া ইনাপ মেসিউট। আমার মনে হয় না এমন সামান্য ব্যাপার নিয়ে রাগারাগি করা হবে। খুশি, তুমি আমাকে ঠিকানা দাও, আমি যাচ্ছি। তুষির মনে ভয়, ইয়াসির যদি সত্যি রাগ করে। আবার এতদিন পর দাদিকে দেখার লোকটাও সামনে রাখতে পারল না। দোনামোনা করে বলে দিল। কারণ বাজারের ওভারব্রিজের ডান পাশ দিয়ে যে গলি গিয়েছে, ওখান থেকে 2 মিনিট হাঁটলেই বস্তি পড়বে। 27 নম্বর ঘরটা আমাদের। অয়ের মাথা নাড়ল, তারপর দাঁড়ালো না আর। যুদ্ধ জিততে যাবার মতো করে গাড়ি ছাড়লো তাড়াহুড়ো পায়ে। ইউষা শুকনো মুখে চেয়ে রইল সেদিকে। তার ভেতরেও একই আশঙ্কা, মেজো ভাইয়া যদি রেগে যান। তুষির জন্য অয়ন ভাই অশান্তি করতে এমন মেতে উঠলেন কেন? বিশাল গাড়িটা বস্তির গলিতে এসে থামতেই যেন আকাশ থেকে পড়ল এক একজন। কাজবাজ ফেলে হাঁ করে চেয়ে রইল তারা। অয়ন দরজা খুলে নামলো। বস্তির এই জায়গা খুব স্বেচ্ছেতে নোংরা। এদিক সেদিক ডাস্টবিনের ময়লা ছোটানো। ভন ভন করে মাছি উঠছে কোথাও। দুপুরের দিকে ঘণ্টাখানেকের বৃষ্টি হয়েছিল। রাস্তা ভাঙা, একদম মাঝখানের ইট উঠে কুয়োর মতো ডেবে আছে। গাড়ি আর সামনে এগোনো যাবে না। অয়ন চারপাশ দেখল। সবে 16 নম্বর ঘরের সামনে এসেছে। 27 তো তাহলে আরও ভেতরে। কিন্তু এমন প্যাচ দুদিকে সমান তালে দুটো গলি ঢুকেছে। কোন দিকে যাবে বুঝতে পারছে না ও। একবার আশপাশ ফিরতে কিছু হতভম্ব হলো। সবাই কেমন অবাক হয়ে দেখছে। অয়নের কপালে ভাঁজ পড়ল। সানগ্লাসটা খুলে বোতামে হুকে রেখে ফের দেখলো এদিক সেদিক। তারপর হাত নাড়াতেই দৌড়ে এক কিশোর এসে সামনে দাঁড়ায়। ও জিজ্ঞেস করে, তুষিদের ঘর কোনটা বলতে পারবে? মাথা নাড়ল সে। হাতটা লম্বা করে বলল, থ্যাংক ইউ। এবারেও মাথা ঝাঁকায় ছেলেটা। অয়ন দেরি করলো না, হাঁটা ধুলো দ্রুত। পেছন থেকে ভেসে আসা নারী কণ্ঠের কানাঘোষাও তখন স্পষ্ট শুনতে পাচ্ছে। কেউ একজন ফিসফিস করে বলছেন। অমনি অয়ন থমকে দাঁড়ালো। 1 সেকেন্ড 2 সেকেন্ড পরপরই হাঁটা ধরল ধীর পায়ে। কানের কাছে খুব করে বাজলো তুষির স্বামী। তুষিদের ঘর আরও ভেতরে, একদম শেষ মাথায় হয়তো। দুপাশে ছোট ছোট টিনের ঘর, মাঝে সরু রাস্তা। বৃষ্টি হচ্ছিল বলে ওপরের আবার চালের মতো বিশাল পলিটা নিয়েছে। অয়ন যথেষ্ট লম্বা, হাঁটতে গিয়ে পানিতে ভেজা পলি মাথায় লাগছে তার উপর আশপাশে এত নোংরা দুর্গন্ধ। রুমালে নাক চেপে ঝুঁকে ঝুঁকে কোনো রকম এসে থামলো জায়গায়।
ততক্ষণে বস্তির প্রত্যেকটা ঘর থেকে এক একটা মাথা উকি ঝুঁকি দিয়ে তাকে মেপে ফেলেছে। তিন্নির মা কাপড় কাচ্ছিলেন। অয়নকে দেখে থামলো হাত দুটো। প্রস্ত গায়ের আঁচল টেনে দাঁড়িয়ে গেলেন তিনি। এমন ইন করা শার্ট প্যান্ট পরা লোক আবার কে? কি একটা ভেবে দৌড়ে এলেন রমণী। অধৈর্য চিত্তে শুধালেন, আপনি কি এনজিও দিয়া আইছেন আমগোরও কোনো ভাতা দেওয়ার লাইগা? অয়ন ভরকে গেল একটু। পর মুহূর্তে ভ্রু কুচকানোর মতো বিরক্তি মিলল মুখটায়। ভদ্রমহিলার হাসি হাসি চেহারায় চেয়ে বলল, ও নো। তিন্নির মা ঘাবড়ে গেলেন। নো বলেছে? নো বলেছে? মনে হয় অনেক শিক্ষিত। চট করে সরে এলেন পেছনেই। চোখ ছোট করে আপাদমস্তক মাপলেন ওর। তাইলে আপনি কেডা? অয়ন চুপ। তার চোখ 27 নম্বর ঘরের দিকে। দরজায় মরিচা পড়া লোহারও তালাও ঝুলছে। বাড়িতে কেউ নেই নাকি? ওর চাউনি দেখে তিন্নির মা ধরে ফেললেন ব্যাপারটা। আগ বাড়িয়ে শুধালেন, আপনি কি হাসনা চাচির কাছে আইছেন? অয়ন নাম জানে না, তবে আন্দাজ করলো তুষির দাদির কথাই হবে। মাথা নাড়তে উনি বললেন, হ্যাঁ তো বাইতে নাই, কামে গেছে। কখন ফিরবে? সন্ধ্যা হইলেই তো আইসা পড়ে। আইজ অহনো কেন আইতাছে না বুঝলাম না। আপনি বসেন, আমি আপনার একটা চেয়ার দিতাছি। তিন্নির মা ঘরে গিয়ে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে এলেন। অয়নের মেজাজে দফারফা অবস্থা তখন। ভেবেছিল এসেই নিয়ে যাবে, সময় লাগবে না। কিন্তু হাত উল্টে ঘড়ি দেখলো এক পল। 7টা পার হয়েছে প্রায়। ঈর্ষার কেক কাটা বাকি। মেয়েটা নিশ্চয়ই ওর অপেক্ষায় বসে থাকবে। ওর খুব ভক্ত যে। কতক্ষণ লাগবে তুষির দাদির ফিরতে? তিন্নির মা বললেন, আরে বসেন চাচি, আহনের টাইম হয়েছে তো। অনিচ্ছায় বসলো অয়ন। ছটফটে চিত্তে হাত ঘড়িতে নজর ফেলল তাও। তিন্নির মাই পুরো সময়টা ওকে খুঁটে খুঁটে দেখলেন। ছেলেটা সুন্দর, গা থেকে কড়া আতরের ঘ্রাণ আসছে। পোশাক কি পরিপাটি, কি পরিষ্কার, দেখি মনে হচ্ছে অনেক বড় লোক। ভদ্রমহিলা উসখুস করে বললেন, চা খাইবেন? জি না। আপনি চাচির কি হন? কেউ না। তাই খুঁজেন কে? দরকার আছে, আপনাকে বলতে চাচ্ছি না। স্পষ্ট উত্তরে ভদ্রমহিলার কথা বন্ধ হয়ে গেল। মিনসে গলায় বললেন, আমি তো এমনিই জিগাইছি। আচ্ছা আপনি বসেন তাইলে। ওর পাল্টা উত্তর এলো না। তিন্নির মা মোড়াতে মোড়াতে কাজে ফিরে গেলেন। বিরক্তি গলে বসে রইল অয়ন। অতিষ্ঠ চোখে তুষিদের ঘরের দরজায় দেখলো বারবার। টিনের পুরনো একটা দরজা, এক ধাক্কায় বোধহয় খুলে আনা যাবে। ভেতরে অত বড়ও নয় নিশ্চয়ই। ইস, এরকম একটা জায়গায় মেয়েটা থাকতো কি করে? একে বুঝি বলে গোবরে পদ্ম ফুল। অত সুন্দর সুশ্রী মেয়েটাকে তো এখানে মানায় না। ওকে মানায় শুধু অয়নের বাড়িতে, অয়নের রাজ্যে। ছেলেটা মাথা নুয়ে হাসলো। চট করে পকেট থেকে ফোন বের করে আনলো হঠাৎ। গ্যালারিতে ঝুঁকতে প্রথম ছবিটা বেরিয়ে এলো তুষির। সেদিন ইউষা ছিল না বলে ওর কাছে অঙ্ক বুঝতে এসেছিল সে। কফি বানানোর ছুতোয় খুব সন্তর্পণে ছবিটা তুলেছিল অয়ন। এক হাত গালে রেখে আরেক হাত দিয়ে তুষি খাতায় লিখছে। কত মনোযোগ! বেনুনি ফাঁক গলে ছোট ছোট চুলগুলো কপালে লেপ্টে থাকা। অয়ন মন দিয়ে দেখল। ঠিক সে সময় ছবির ওপরে স্ক্রিনে কারো কল ভেসে ওঠে। মৃদুর মুখটা থেকে এতক্ষণে চোখ ফেরালো অয়ন। ইউষার কল। ধরল না সে। হয়তো কেক কাটবে বলে বাড়ি রাখছে সবাই। কিন্তু অয়ন যে এখন তুষির দাদিকে সাথে না নিয়ে কিছুতেই ফিরবে না। তুষিকে ও কথা দিয়েছে, একটু হলেও ওর ওই আস্থার ভরসা করেছে মেয়েটা। ওই ভরসা অয়ন ভাঙবে না। দাদিকে দেখলে তুষি খুশি হবে, হাসবে আলোর মতো। ওই হাসি বিফলে যেতে দেবে না অয়ন। ও আবার হাত ঘড়ি দেখল। কি আশ্চর্য, 8 ঘন্টা পেরিয়ে গেছে। হাসনার কোনো খবর নেই। আদৌ আসবে নাকি? ওদিকে ফোন ফের ভাইব্রেট হচ্ছে। তিতি বিরক্ত চিত্তে কানে গুঁজল অয়ন। অমনি উষা ছটফট করে বলল, অয়ন ভাই তুমি কোথায়? কেন? মেঝু ভাইয়া বাড়ি এসেছেন। তো সাথে মনে হয় তুষির দাদি আছে। কি ও? হ্যাঁ তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। অয়ন বিস্ময় থেকে ধাতস্থ হতে পারল না।
আসছি। বলে লাইন কাটলো কোনো মতে। এক আমল দ্বিধায় বিভ্রান্ত সে। ভাই নিজে তুষির দাদিকে বাড়িতে নিয়ে গেছে, অথচ ওই না নিয়ম জারি করেছিল দেখা করতে না দেওয়ার। আজব তো, কি চাচ্ছিটা কি ভাইয়া? ইউষা কথা শেষ করে দৌড়ে নিচে নামলো। বসার ঘরে তখনও বন্ধুরা এসেছে। তনিমা সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছেন। ইউষা আলগোছে এক কোণে এসে দাঁড়ালো। তার পরনে এখনো শাড়ি। অয়নের সাথে কিছু ছবি তুলবে, তারপর খুলবে এসব। তুষিকে তনিমা তৈরি হতে পাঠিয়েছেন। মেয়েটার আজ জন্মদিন, এমন বাসি মুখে ঘুরবে নাকি? জয়নবও হাজির হয়েছেন মাত্রই। ওকে দেখে বললেন, কি গো সুন্দরী রমণী, আজ হঠাৎ শাড়ি পরে যে? ইউষার মুখটা হাসি হাসি, বারবার উদ্গ্রীব চোখে তুষির দিকে চেয়ে দেখছিল। এখনো আসছে না কেন? ইউষার বারান্দায় দাঁড়িয়ে এসেরকে গেট দিয়ে ঢুকতে দেখেছে। বাইকের পেছনে এক জরাজীর্ণ বৃদ্ধা নারী ছিলেন। ইউষা নিশ্চিত এটা তুষির দাদি হবে। এই কমাসের মেয়েটা দাদির এত বর্ণনা দিয়েছে, ওর মুখস্থ এখন। ইস, তুষি যখন দেখবে তার প্রাণপ্রিয় বিটকেলি ওর দাদিকে নিয়ে এসেছে, খুশিতে অজ্ঞান হয়ে যাবে না? রেহনুমা কপাল কুঁচকে বললেন। কি রে, তোর দিদুন কি বলছে শুনিসনি? নড়ে উঠল ও। হ্যাঁ শুনছি তো, এমনি পড়েছি দিদুন, হঠাৎ ইচ্ছে হলো আর কি। কেন, ভালো লাগছে না? ভালো লাগছে না, আবার একেবারে আসমানের পরীর মতো লাগছে। লজ্জা পেয়ে হাসল ইউষা। তুষি সেজে গুজে এসে দাঁড়িয়েছে তখনই। খোলা চুল, পরনে সমুদ্রের মতো নীল রঙের ভারী কাজের আনারকলি, ঠোঁটে লিপস্টিক। এই সব কিছুই ইউষার দেওয়া। রেহনুমা মেয়ের চিবুক ছুঁয়ে বললেন, আমার মেয়ে তো পড়ি আম্মা, মাশাল্লাহ, কারোর নজর না লাগুক, মনে হচ্ছে শাড়িটা তোর জন্যেই কেনা। ইউষা মিনমিন করে বলল। না বলে আলমারিতে হাত দিয়েছি, রাগ করনি? রেহনুমা হাসলেন। শোনো মেয়ের কথা, রাগ করবো কেন? মায়ের যা আছে সব তো তোরই। মাঝে মধ্যে শাড়ি পরিস তো মা? একেবারে পরি, মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়ের মাথা নুয়ে এনে কপালে চুমু খেলেন রমণী। পাশ থেকে মিন্তু ফোড়ন কেটে বলল, ইস, পড়ি না পেতনি, যার হবে পত্নী, ঘাড় দেবে মোটকে, বেচারা চলে যাবে পরপারে লটকে। চোখ পাকিয়ে চাইল ইউষা। তবে রে, তেরে জিতে নিলেই মিন্তু চট করে মায়ের পিছনে লোকালো। রেহনুমা গম্ভীর গলায় বললেন, আজকের দিনে কোনো ঝগড়া না। মিন্তু, যাও ওখানে গিয়ে বসো, বড় মা খেতে দেবে, যাও। মিন্তু তাও জিভ বার করে ভেঙালো। ইউষা কটমটিয়ে বলল, পাই তোকে দাঁড়া। ও গায়ে নিল না, হেলে দুলে গিয়ে সোফায় বসে পড়ল। বড় মা, আমাকে শুধু স্মুদি দাও, আমার গরম লাগছে। এতক্ষণ এইসব খুব মনোযোগ দিয়ে দেখছিল তুষি। তারপর দীর্ঘশ্বাস ফেলল মাথা নুয়ে। আক্ষেপে টানা পোড়া চৌচির তার বুক। ওরও যদি এমন একটা পরিবার থাকতো, এমন ভাই, এমন বোন। রেহনুমা ইউষাকে বললেন, পায়েস খেয়েছিলি? না। সারা দিন ছুটোছুটি করলে কিভাবে খাবি? দাঁড়া, আমি নিয়ে আসছি। মিষ্টি ভালো লাগে না আম্মু, খাবো না। রেহনুমার মন খারাপ করে বললেন, কত যত্ন করে বানালাম, খাবি না? ইউষা পরাস্ত কণ্ঠে বলল। আচ্ছা যাও, নিয়ে এসো। ভদ্র মহিলা হাসলেন। রান্নাঘরে পথ ধরলেন তড়িঘড়ি করে। ওপর থেকে সফেদ পাঞ্জাবি পরে নেমে এলেন শওকত। হাতটা গোটাতে গোটাতে বললেন। ওপাশ থেকে উত্তর আসার সুযোগ পেল না। তক্ষণে চৌখাটে পা রাখল ইয়াসির। তার ভারী কণ্ঠের আসল শব্দটায় একযোগে ফিরে চাইল সকলে। তাকালো তুষিও। বলিষ্ঠ দেহ পার করে ওর নজর সোজা গিয়ে পড়ল পেছনের প্রৌঢ়ায়। খুব আস্তে, ভয়ের তো বিভ্রান্ত পা জোড়া নিয়ে আসছেন তিনি। সাথে হা করে দেখছেন পুরো ঘর। তুষি হোঁচট খায় বিস্ময়ে। বুকের ভেতরটা সহ ধক করে কাঁপে। চিৎকার ছড়ে পরপর। দাদি! কিছু চমকালেন হাসনা। ভালো করে দেখতেও পারলেন না। তীরের বেগে সেই বুকের ওপর হামলে পড়ল মেয়েটা। রুগ্ন নারী ওইভাবে নেওয়ার সাধ্য নেই। হেলে পড়ে যেতে নিলে চট করে হাতটা ধরে ফেলল ইয়াসির। শক্ত খুঁটির আশ্রয়ে হাসনা ধাতস্থ হলেন। হেসে আগলে ধরলেন নাতনিকে। তুষির কিছু দেখার সময় নেই।
দাদিকে দুহাতে সাপের মতো পেঁচিয়ে ধরেছে সে। জীবনে চোখ ফেটে যাকে প্রথম দেখা, যে ওকে বাবা মায়ের মতো বুক দিয়ে আগলেছে, সেই মানুষটার সাথে আজ 3 মাসের দূরত্ব। তুষি মন ভরে দাদির গয়ন্থ নিল। পুরোটা সময় ওর পিঠে হাত বোলালো হাসনা। মেয়েটা সরে এসে ভেজা স্বরে বলল,